আয়মানের উচ্ছ্বসিত কণ্ঠে গুলটে ঘুরে তার দিকে তাকালেন। বুড়ো কুচকে দাঁতে দাঁত চেপে বললেন, অসভ্য ছেলে, তোকে না বলেছি আমার বাড়ির আশেপাশেও ঘেসবি না, এখানে কেন এসেছিস? আয়মান তার ফোনে চলমান বাদ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করে দিল। তারপর বেশ ভাব নিয়ে বাঁকা হেসে বলল, হিসাব মেটাতে এসেছি। সেদিনের কথা ভুলে গিয়েছেন নাকি? ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। বেয়াদব ছেলে, তোমার মতো কিরকিটকে ভুলে যাব? প্রশ্ন আসেই না। লাঠির বাড়ি না খেতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা। আয়মান হো হো করে হেসে উঠে ফিচেল গলায় বলল, ভুলে যাননি শুনে খুশি হলাম। আমাকে মারার আগে একবার এদিকে তাকিয়ে তো দেখুন। বলে আয়মান দরজার কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ায়। দরজার বাইরে তাকাতেই গুলটের চোখ কপালে উঠে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। এ কি দেখছেন তিনি? তার মেয়ে রুমো বউ সাজে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই বর বেশে দাঁড়িয়ে আছে গুলটের মদখোর ভাতিজা। আয়মানের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, এসব কী ধরনের রসিকতা? আমার মেয়ে আর ভাতিজা বর বউ সেজে আছে কেন? আয়মান ঠোঁট কামড়ে হেসে ভাবলেশহীন গলায় বলল, বর বউ সেজে থাকেনি, ওরা আইনগত স্বামী স্ত্রী। গুলটে খ্যাপা স্বরে বললেন, আমাদের পারমিশন ছাড়া তুই ওদের বিয়ে দিয়ে দিলি, আমি এই বিয়ে মানি না। তার মানা না মানাতে কিছু এসে যায় না, আইনগত প্রমাণ আছে। রুমু দৌড়ে এসে গুলটেকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, বাবা, আমি তোমার এই মদখোর ভাতিজাকে মেনে নিতে পারবো না। আয়মান আমাকে বাধ্য করেছে বিয়ে করতে। মেয়ের মাথায় হাত দিয়ে গুলটে গম্ভীর কণ্ঠে বললেন, ওই হতচ্ছাড়া বলল, আর তুই বিয়ে করে নিলি? ও তোকে কিভাবে বাধ্য করেছে? রুমু ফট করে বাবাকে ছেড়ে দিল। থমথমে কণ্ঠে বলল, না না, আয়মান আমাকে বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি। গুলটে সন্দেহী কণ্ঠে বললেন, এক্ষুনি তুই বললি ও তোকে বিয়ে করতে বাধ্য করেছে। আয়মান মিটিমিটি হাসছে, মনে মনে বলল, কি বলে বাধ্য করেছি সেটা তো আপনার মেয়ে মুখ ফুটে বলতে পারবে না গুলটে কাকু। আপনার মেয়ে মোটেই সাধু নয়। রুমু অনেক ছেলের সাথে রিলেশনে জড়িয়ে কিছু ঘনিষ্ঠ মুহূর্তও কাটিয়েছিল। তার একটা ছবি আয়মানের কাছে ছিল। সেই ছবি পাবলিক করার ভয় দেখিয়ে বিয়েতে দিয়েছে। তাছাড়া গোল্ডের ভাতিজা রিমন নেশা করলেও মেয়ে ঘটিত কোনো ব্যাপার তার সাথে নেই। রিমন রুমুকে পছন্দ করত। নেশাখোর বলে সাহস করে সে কথা রুমুকে বলতে পারেনি। আয়মান তাকে বলেছে বিয়ে করলে নেশা করা ছেড়ে দিতে হবে। রিমন মেনে নিয়েছে তার কথা। আয়মান মূলত গুলটে কাকুকে শিক্ষা দেওয়ার জন্যই রুমুর বিয়েটা রিমনের সাথে দিয়েছে। আয়মান ধমকে বলল, আহা, এসব কথা এখন বলে কি লাভ? যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন যান, মেয়ে জামাইকে ঘরে নিয়ে বাসনের ব্যবস্থা করুন। রিমন গুলটের কাছে এসে শটান হয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল, ও গুলটে কাকু, এমন করছেন কেন? আমাদের মেনে নিন। মদ খাই, জুয়া খেলতে পারি তাই বলে কিন্তু আমি খারাপ ছেলে না। চিন্তা করবেন না, আপনার মেয়েকে সুখেই রাখবো। যে শুধু যৌতুক স্বরূপ আপনার টাকাই মদ খাবো, এর বেশি আপনার 1 টাকাও খরচ করব না। পাক্কা প্রমিস। গুলটে রেগে কিছু বলতে চাইলেন, তার আগেই আয়মান দাঁতে দাঁত চেপে বলল, হুম, দুলহা মিয়া, কথার নড়চড় আমি পছন্দ করি না। আমাদের আমাদের কি ডিল হয়েছিল মনে আছে তো? জি জি ভাই, মনে আছে। দ্যাটস গুড। তা বউকে সামলে রাখতে পারবে তো? তেরামি করলে মাঝে মাঝে তোমার শ্বশুরের মতো উত্তম মাধ্যম দেবে, বুঝতে পেরেছো? রিমনের চোখ দুটো চকচক করে উঠল। কৃতজ্ঞতা স্বরূপ বোকা বোকা হাসি দিয়ে বলল, খুব পারবো ভাই। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ভাই, আমার এত বড় উপকার করলেন, আর কিছু না খেয়েই শুকনো মুখে চলে যাবেন? 1 গ্লাস শরবত অন্তত খেয়ে যান। আয়মান বিদ্রুপ হেসে বলল, তোমার মনে হয় তোমার শ্বশুর আমাকে কিছু খাওয়াবেন? শরবত তো দূরে থাক, এক গ্লাস সাদা পানিও খাওয়াবেন না। ঠিক বলেছেন, আমার টাকা থাকলে আমি নিজেই আপনাকে খাওয়াতাম। তবে আপনি খুব ভালো মানুষ ভাই। দোয়া করি আপনার জীবনে ভালো কোনো মেয়ে আসুক। আর পাম দিস না ভাই, এত পাম দিলে কখন জানি ফেটে যাই। পরক্ষণে ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, আজ আর রাতে ঘুম আসবে না রে।
যতবারই চোখ বন্ধ করব ততবারই আজ যে তোমাদের বাসর সেই কথা স্মরণ হবে। দেশ স্বাধীন হয়ে কী লাভ? স্বাধীন দেশে বসবাস করেই বা কী লাভ হয়েছে? অন্যের বিয়ে দিয়ে বাসরের ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারছি, অথচ নিজের বাসরের ব্যবস্থা করতে পারছি না। আজ রাতে হবু বউকে খুব মিস করব। আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা দিয়ে ছন্ন ছাড়া মানুষের মতো হেঁটে চলেছে এক নারী। বুকে তার অসহ্য যন্ত্রণা। দিক শূন্য হয়ে কোন দিকে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই, নেই কোনো নির্দিষ্ট গন্তব্য। হাঁটতে হাঁটতে বড়সড় এক ঝিলের কাছে এসে থামল। জায়গাটা অত্যন্ত নিরিবিলি, আশেপাশের কোনো মানুষ নজরে আসছে না। ঝিলের আইলগুলোতে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো। গাছগুলো খুবই ছোট ছোট, দেখে মনে হচ্ছে কিছুদিন আগে লাগানো হয়েছে। ঝিলটিও দেখতে নতুন মনে হচ্ছে। ঝিলটির একপাশে অল্প বিস্তার জায়গা নিয়ে সবজির বাগান রয়েছে। সবজি গাছগুলো নিজস্ব শাখা প্রশাখার বিস্তার ঘটিয়ে চারপাশে বেড়ে দেওয়া সবজি গাছগুলো নিজস্ব শাখা প্রশাখার বিস্তার ঘটিয়ে চারপাশে বেড়া দেওয়া নেটের জাল আঁকড়ে ধরেছে। ঝিলের মধ্যে থাকা স্বচ্ছ পানিতে কিছু সংখ্যক মাছ ভেসে উঠে লাফিয়ে লাফিয়ে পুনরায় স্বচ্ছ পানির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। ঝিলের একপাশে দাঁড়িয়ে এই সকল বিষয়গুলো অবলোকন করে চলেছে নাইমা। কয়েক কদম এগিয়ে মাঝারি সাইজের কিঞ্চিত বাঁকানো একটা নারকেল গাছের সামনে এসে দাঁড়ায়। গাছটার সাথে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। লম্বা শ্বাস টেনে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তে অক্ষি কোটর জলে ভরে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে আগুনের মুখ। কানে বাজতে থাকে আগুনের বলা সেই তিক্ত যন্ত্রণাদায়ক বাক্য। নাইমা সহ্য করতে পারছে না, কিছুতেই পারছে না। মাথায় যন্ত্রণা হচ্ছে, বুকটা পুড়ছে। বুকের মধ্যে আগুন নামক বেইমানির জন্য আগুন জ্বলছে দাউ দাউ করে। নাইমা চোখ খুলে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। দু হাতে মাথার চুলগুলো মুঠো করে খামছে ধরে। ঠাস করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। একটা একটা গাছের শিকড় হাঁটুর নিচে পড়ায় বেশ ব্যথা পেল। নাইমা পাত্তা দিল না। বুকের ভেতর যে ব্যথার সৃষ্টি হয়েছে তার কাছে এই ব্যথা নিতান্তই তুচ্ছ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। জোরে জোরে শ্বাস টেনে কান্না মিশ্রিত গলায় ক্রোধ নিয়ে বলে উঠল, তুই কেন আমাকে বুঝতে পারলি না আগুন? আমি কি দেখতে খুব খারাপ? আমি কি দেখতে অসুন্দরী? কেন আমাকে ভালোবাসলি না? কেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করলি? কেন আমার বুকের গহ্বরে খোদাইকৃত তোর নামটা দেখতে পারলি না? কেন এইভাবে আমাকে কষ্ট দিলি? নাইমা চিৎকার করে কান্না করছে আর আকাশের দিকে তাকিয়ে আগুনের বিরুদ্ধে কত শত অভিযোগ জানাচ্ছে। তক্ষুনি ধীর গতিতে এগিয়ে এসে কেউ নাইমার পেছনে দাঁড়ালো। আগন্তুক একটা হাত নাইমার কাঁধে রেখে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, এ কি ডক্টর নাইমা, আপনি হাঁটু মুড়ে মাটিতে বসে আছেন কেন? এভাবে বসে থাকলে পা ব্যথা করবে, উঠুন। নাইমা চমকে উঠে হাত দিয়ে চোখের পানি মুছে দ্রুত উঠে দাঁড়ায়। পেছন ফিরে আগন্তুককে দেখে ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাফি, আগুনের কলিগ রাইট? আপনি এখানে কি করছেন? রাফি কিঞ্চিত হেসে বলল, মাঝে মাঝেই আসি এইদিকে, নতুন ঝিল কাটা হয়েছে, ভাবলাম এসে দেখে যাই। এসে ভালোই হলো, আপনার সাথে দেখা হয়ে গেল। নাইমা কিছু না বলে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। রাফি পেছন থেকে হাত টেনে ধরে। নাইমা চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকায়। রাফি হাত ছেড়ে দেয়। মেকি হেসে বলল, সরি, এক্ষুনি চলে যাচ্ছেন কেন? চলুন ওইদিকে কিছুক্ষণ বসে গল্প করি। নাইমা ঝাঁঝালো গলায় বলল, আমার গল্প করার মুড নেই। আপনার চোখ মুখ কেমন শুকনো লাগছে, দেখে মনে হচ্ছে কান্না করেছেন। নাইমা এদিক ওদিক নজর ফেরায়। নিজের দুর্বলতা কখনো কাউকে দেখাতে ইচ্ছুক নয় সে। লম্বা শ্বাস টেনে ভারী গলায় বলল, তেমন কিছু না, মন মেজাজ ভালো নেই, তাই মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে এসেছি। রাফি গভীর দৃষ্টিতে নাইমার দিকে চেয়ে বলল, ভালো, তবে আমি চাই আপনি আরও কাঁদুন, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলুন। নাইমা কপাল কুঁচকে ফেলল। প্রাস ভারী কণ্ঠে বলে উঠল, সিরিয়াসলি আপনি চান আমি যেন কান্না করি? কেন চান শুনি? রাফি মুচকে এসে জবাব দিল, কান্না করলে যে আপনাকে কতটা সুন্দর লাগে সেটা আপনি হয়তো নিজেও জানেন না। ফুলা ফুলা চোখ, হালকা লাল হয়ে যাওয়া উঁচু নাক,
যখন চোখের পানি কণাগুলো থুতনিতে এসে জমা হয় তখন দেখতে কি মিষ্টি লাগে আপনাকে? নাইমা ভ্রুকুচকে চওড়া গলায় বলল। এভাবে কাঁদতে আপনি আমায় কখনো দেখেছেন? হ্যাঁ। কোথায় দেখেছেন? কবে দেখেছেন? রাফি মৃদু হাসল, মোহনীয় কণ্ঠে বলল। রোজ দেখি, তবে সেটা আমার কল্পনায়। আপনি আমাকে কল্পনা কেন করেন? ভালো লাগে তাই। নাইমার মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল। আপনার কেন আমাকে ভালো লাগবে? ভালো লাগার তো কোনো কারণ দেখছি না। কোনো কারণ ছাড়াই আমার আপনাকে ভালো লাগে। কেন লাগে সেটার কারণ আমি নিজেও জানি না। অদ্ভুত মানুষ তো আপনি। বিনিময়ে রাফি মুচকি হাসল। নাইমা ফের হতাশ কণ্ঠে বলল। আপনার আমাকে ভালো লাগে, তাও কোনো কারণ ছাড়াই, অথচ যার চোখে ভালো হতে চাইলাম, যাকে নিজের সবটা ভাবতাম, সেই পাষাণ মানুষটাই আমাকে বুঝলো না। রাফি বুঝতে পারল না, কণ্ঠ খাদে এনে প্রশ্ন করল। কার কথা বলছেন? কে সেই মানুষটা যে আপনার মতো সুন্দরী রমণীকে প্রত্যাখ্যান করে? নাইমা তাচ্ছিল্য হেসে বলল। আছে এমন একজন, যার কাছে আমার অনুভূতির কোনো মূল্য নেই, বেইমান একটা। রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পুনরায় বলল। আমি সুন্দর হলে সেই পাষাণ মানুষটা কেন আমাকে গ্রহণ করলো না? সেটা আমি কিভাবে জানবো? সবার তো ভালো লাগা এক না, সবার সব কিছু ভালোও লাগে না। নাইমা দীর্ঘশ্বাস ছাড়ল। রাফি ফিচেল গলায় বলল। ঝিলকি সম্পূর্ণভাবে ঘুরে দেখেছেন? দেখে থাকলে চলুন বাড়ি ফেরা যাক। না, সম্পূর্ণটা ঘুরে দেখিনি, এখন আর দেখতে চাইও না। তাহলে চলুন। হুম। নাইমার সাথে পাশাপাশি হাঁটতে দারুণ লাগছে রাফির কাছে। যতদিন ধরে নাইমাকে চিনে, আজ প্রথম এতটা কাছাকাছি দুজন। রাফির কাছে আজ দিনটা অন্যরকম লাগছে। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে সময়টুকু উপভোগ করতে লাগলো সে। আগুন সচরাচর অসুস্থ হয় না, ফিটনেস বডিওয়ালা, শরীরটা সবসময় চাঙ্গা থাকে। হবে নাই বা কেন? আগুন তার শরীরের দিকে অনেক যত্নশীল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। যথেষ্ট গুছানো মানুষ সে। অথচ দুপুরে বাসায় ফেরার পর সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর চলে আসলো। ঘুমিয়ে পড়েছিল বলে দুপুরে খেতেও পারেনি, মোম নিজেও খায়নি। আগুনের মাথাটা কোলে নিয়েই বিকেল পর্যন্ত বসেছিল। যখন আগুনের ঘুম ভেঙেছে, ডুলু ডুলু চোখে চেয়ে মোমকে পরখ করছিল। ঘুমানোর আগে মোমকে যেভাবে বসে থাকতে দেখেছিল, সেভাবেই বসে থাকতে দেখে ভ্রুকুচকে ফেলল। শোয়া থেকে উঠে বসে একটা হাত মোমের গালে রেখে শান্ত কণ্ঠে শুধালো। তুমি এতক্ষণ এভাবেই বসেছিলে? জি। আগুন হতভম্ব হয়ে গেল, মৃদু ধমকে বলল। কে বলেছিল এভাবে বসে থাকতে? এতক্ষণ এভাবে বসে থাকতে পা ব্যথা করেনি? জি, আমি ঠিক আছি। খেয়েছিলে? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল। জি না। আগুন চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল। খাওনি কেন? প্রায় মাগরিবের কাছাকাছি সময়। আপনিও তো খাননি। আমার সাথে তোমার তুলনা করো? একে তো চুনোপুটির মতো শরীর, তার উপর তুমি না খেয়ে বসে আছো। এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে না? এমনিতেই তোমাকে নিয়ে টেনশনে আছি। কি চাও আমি মরে যাই? এতক্ষণ আগুনের কথাগুলো গাল ফুলিয়ে শুনছিল মোম, কিন্তু শেষের কথায় মোমের বুকে ধক করে উঠল। চমকে তাকায় আগুনের দিকে। মোমের গালে রাখা আগুনের হাতটা সরিয়ে নিজের পেলব এক হাত আগুনের দাড়িযুক্ত গালে রেখে আতঙ্কিত গলায় বলে উঠল। এসব কি বলছেন আপনি? মারা যাওয়ার কথা কেন বলছেন? আপনি আসার আগে নুডলস রান্না করে খেয়েছিলাম, সেই জন্য তেমন একটা খিদে পাইনি। আবার একা একা খেতেও ইচ্ছে করছিল না। খাইনি বলে আপনি মরার কথা বলবেন? আগুনের চোখ দুটো জ্বলছে, মাথা ব্যথা করছে না। ঘুমানোর জন্য মাথা ব্যথা কমে গিয়েছে, তবে মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে। শরীরেও কেমন অসাড় হয়ে আসছে। মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল। মরার কথা বলা এত ভয় পাওয়ার কি আছে? এমনিতেই আমি তোমার থেকে বয়সে অনেক বড়, প্রায় তোমার বয়সের দ্বিগুণ বয়স আমার। হিসেব অনুযায়ী তোমার আগে আমি মরে যাব, তখন কি করবে তুমি? মোমের বুক কেঁপে ওঠে। তখন দেখি কি অদ্ভুত কথাবার্তা বলে চলেছে মানুষটা। এসব বলার মানে কি? আগুন কি বুঝতে পারছে না মোমের কষ্ট হচ্ছে? মোম ফুপিয়ে কেঁদে উঠল, ব্যগ্র গলায় বলল। দয়া করে বারবার মরার কথা বলবেন না। কি হয়েছে আপনার? আজকে বাসায় ফেরার পর থেকেই কেমন মনমরা হয়ে আছেন।
কিছু জিজ্ঞাসা করলে বলছেন সব ঠিক আছে। তাহলে এরকম কথা বলার মানে কি? আগুন শীতল গলায় বলল। আরে কান্না করার কি হলো? আমি এত কিছু ভেবে বলিনি। তুমি দেখছি সিরিয়াস হয়ে গিয়েছো। আমি বললেই কি মরে যাব? আর না বললে কি সারা জীবন বেঁচে থাকতে পারবো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল। আল্লাহ যখন নিয়ে যাবেন নিবেন, তাই বলে আপনি কেন বারবার মৃত্যুর কথা বলবেন? আপনি জানেন না আপনার মরার কথা বললে মম কষ্ট পায়? আপনি কি চান মম কষ্ট পাক? শরীর খারাপ নিয়েও মোমের কথায় এক পেশে হাসলো আগুন। মোমের স্নিগ্ধ মুখশ্রীর দিকে চেয়ে শান্ত গলায় বলল। জি না, আমি চাই না আমার মম কষ্ট পাক। আচ্ছা, আর বলবো না। আমার শরীরটা অবশ অবশ লাগছে, উঠে যেতে ইচ্ছে করছে না। তুমি খাবারগুলো রুমে নিয়ে আসো, এখানেই খাবো। আগুনের কথায় মোম খুশি হলো। তবে আগুনের শরীর খারাপের কথা শুনে খুশিটা দীর্ঘস্থায়ী হলো না। কপালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল। কপাল তো হালকা গরম গরম লাগছে, জ্বর আসবে নাকি? আগুন মোমের নাক টেনে ফিচেল হেসে বলল। গরমের কারণে হয়তো গরম হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না, ক্ষুধা পেয়েছে তো, খাবার দিবে না? মোম সহসা জিভ কাটল। চঞ্চল পায়ে দ্রুত ছুটল রান্নাঘরের দিকে। হাত চালিয়ে ঝটপট খাবারগুলো গরম করতে লাগলো। এই ফাঁকে আগুন নিয়ে অল্প সময় নিয়ে এই ফাঁকে আগুন নিয়ে গি- এই ফাঁকে আগুন গিয়ে অল্প সময় নিয়ে গোসল করে আসলো। যদিও সকালে গোসল করে কলেজে যায়, তবে আজকে বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে দিয়ে দিয়েছিল। ঘামযুক্ত ভেজা শার্ট এতক্ষণে শুকিয়ে গিয়েছে। শরীরের বাইরের কিঞ্চিত ধুলাবালি লেগে আছে। তার উপর নাইমা তখন ওইভাবে জড়িয়ে ধরেছিল, তাই এখন গোসল করা আবশ্যক। মোম খাবার নিয়ে এসে দেখে আগুন ভেজা চুল মুছছে। খাবারগুলো বিছানায় রেখে আগুনের পাশে এসে গোমরা মুখে বলল। এই সন্ধ্যার সময় গোসল করেছেন কেন? ঠান্ডা লেগে যাবে না? এমনিতেই তো তখন গা গরম দেখেছি। আমি সহজে অসুস্থ হই না, কথা না বাড়িয়ে খাবার দাও। মোম একটা প্লেটে খাবার বেড়ে আগুনকে দিল। আগুন ভ্রুকুচকে বলল। তোমার জন্য প্লেট কোথায়? তুমি খাবে না? পরে খাবো। চুপ, কোনো কথা না। এতক্ষণ না খেয়ে আছো, আবার এখন বলছো পরে খাবে? মোম উঠে গেল। আগুন পিছন থেকে ডেকে ওঠে। কোথায় যাচ্ছ? মোম গাল ফুলিয়ে বলল। প্লেট আনতে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল। আনতে হবে না, এদিকে আসো। মোম গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আগুনের ভরাট স্বর। বসো। মোম বসলো। আগুন ভাত মেখে এক লোকমা মোমের মুখের সামনে ধরল। মোম অবাক হয়ে চেয়ে থাকে। আগুন থমকে বলল। হা করে তাকিয়ে আছো কেন? খাও, আমিও তো খাবো নাকি? মোম খেয়ে নিল। মোম রান্না মোটামুটি ভালোই পারে। মুরগির ঝাল ঝাল কষা মাংসটা দারুণ হয়েছে। আগুন তৃপ্তি করে খেলো। খাওয়া শেষে আগুন আবার বিছানায় শুয়ে পড়ল। কি ব্যাপার, আজকে শরীরটা এমন লাগছে কেন? এত ঘুম পাচ্ছে কেন? বিষয়টি আগুনের বোধগম্য হলো না। আগুন চোখ দুটো বন্ধ করে নিল। আধা ঘন্টা পরই মাগরিবের আজান শোনা গেল। মোম নামাজ পড়ে এসে আগুনকে ডাক দিল। আগুন কেমন গুটিসুটি হয়ে শুয়ে আছে। সাড়া না পেয়ে হাত ঝাঁকিয়ে ডাকলো। প্রচণ্ড গরম হয়ে আছে হাত। মোম তুরন্ত হাত বাড়িয়ে কপালে রাখলো। অমনি চমকে উঠল। গায়ে তো গরম হয়ে আছে কেন? দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এসে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে নিল। থার্মোমিটারের গায়ে দৃশ্যমান নম্বরের লেখাটা চোখে পড়তেই ঘন পাপড়ি যুক্ত নয়নজোড়া বড় বড় হয়ে গেল। 104 ডিগ্রি জ্বর। ব্যাস, তারপর থেকেই মোম শান্তি পাচ্ছে না। আগুনের বলা তখনকার কথা আর এখনকার অবস্থা দেখে কণ্ঠ ফুঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইছে, চেয়েও আটকাতে পারছে না। কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, তাহলে হুট করে জ্বর কোথা থেকে চলে আসলো? মোমের চিন্তা বাড়ল। কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে কি ফোন করবে? মোম আগুনকে ডাকতে লাগলো। শুনছেন? শুনছেন? আগুন চোখ খুলতে পারছে না। অনেক কষ্ট করে চোখ খুলে মিহি কণ্ঠে বলল। কিছু বলবে? কিছু বলবে? মোম কাঁদো কাঁদো মুখে বলল। আপনার তো জ্বর এসেছে, তখন কি দরকার ছিল গোসল করার? বাসায় জ্বরের ঔষধ আছে। আগুন বিছানায় ভর দিয়ে উঠে বসলো। ক্লান্ত গলায় বলল। বক্সটা আমার কাছে দাও, আর এক গ্লাস পানি দাও। বক্সটা আমার কাছে দাও, আর এক গ্লাস পানি দাও। মোম দিল। আগুন বক্স থেকে দুটো নাপা ট্যাবলেট বের করে খেয়ে নিল। পুনরায় বিছানায় গায়ে লিয়ে দিল। ক্ষীণ স্বরে বলল।
বাড়িতে কাউকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। মেডিসিন খেয়েছি, আশা করি ঘন্টা দুয়েক পরে জ্বর ছেড়ে দেবে। বাড়িতে কাউকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। মেডিসিন খেয়েছি, আশা করি ঘন্টা দুয়েক পরে জ্বর ছেড়ে দিবে। আগুন নিষেধ করেছিল বলে মোম বাড়িতে ফোন করে কাউকে জানায়নি। তবে রাতে জ্বরও ছাড়েনি, বরং মধ্যরাতে জ্বরের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। আগুনের গায়ের উপর পাতলা কম্বল জড়ানো ছিল। আগুন শীতে কাঁপছিল বলে মোম আরেকটা ভারী কম্বল এনে আগুনের গায়ের উপরে মেলে দিল। মোম এসি বন্ধ করে দিয়েছে, জাস্ট 3 পাখাওয়ালা ফ্যান চালানো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে, কারণ আগুন তাকে কম্বলের ভেতর টেনে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আগুন জ্বরে মৃদু কেঁপে কেঁপে উঠছিল বলে মোম পেলব হাতে আলতো করে আগুনকে জড়িয়ে ধরেছিল। মিনিট কয়েক পরেই আগুন তাকে কম্বলের ভেতর টেনে নেয়। মোম ভেবেছিল আগুন সজাগ, কিন্তু না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। তার চোখ দুটো বন্ধ, একে তো গরম, তার উপর আগুনের শরীরের উত্তাপে মোমের শরীর ঘেমে উঠেছে। মোমের অস্বস্তি হচ্ছে, আগুনকে সরিয়ে উঠতেও পারছে না। আগুনের মতো বলিষ্ঠবান পুরুষের শরীরের নিচে তার ছোট্ট শরীর চাপা পড়ে আছে। আর মোমের মতো চুনোপুটি মার্কা মেয়ের পক্ষে বলিষ্ঠ আগুনকে সরিয়ে ওঠা চারটিখানি কথা নয়। অগত্যা মোম হাল ছেড়ে ওইভাবেই আগুনের সাথে লেপ্টে শুয়ে আছে। আগুনের ভারিক্কি নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। উষ্ণ নিঃশ্বাসে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। মোম কিছুক্ষণ পরপর কপালে হাত দিয়ে চেক করছে, কিন্তু জ্বর তো কমছেই না। মোম এবার কেঁদে উঠল। মোমের কান্না আগুনের কর্ণগোচর হলো না। উঠে যে মাথায় জলপট্টি দিবে সেটাও সম্ভব না। এই কুমড়ো মার্কার লোকটা মোমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটি নতুন দিন, নতুন ভোরের সূচনা। দিনটি শুরু হয় কারো জীবনে সুখের বার্তা বহন করে, আবার কারো জীবনের বিষাদময় যন্ত্রণা দিয়ে। এই সময় প্রকৃতির সবুজে ঘেরা গাছপালাগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। বাইরে দেখা যাচ্ছে রঙিন আকাশের আলোর ঝলকানি। খোলা আকাশে গুটি কয়েক ভোরের পাখি ছাড়া আর কিচ্ছুটি নেই। তারা ডেকে চলেছে কিচিরমিচির শব্দ করে, জানান দিচ্ছে ভোর হওয়ার আগাম বার্তা। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে পৃথিবীর বুকে কোনো এক মানুষের মনের গহীনে শুকনো ব্যথা? টের পাচ্ছে কি ছোট কিশোরীর স্বামীর চিন্তায় অন্তরের ক্ষত? বুঝতে পারছে কি কারো স্তম্ভিত রেশ? জানা নেই, জানা সম্ভবও না। বিষণ্ণ মনে আগুনের মাথার কাছে বসে আছে মোম। বাটিতে পানি নিয়ে মসৃণ পাতলা কাপড় ভিজিয়ে মাথায় জলপট্টি দিচ্ছে। মোমের স্নিগ্ধ মুখশ্রীতে রয়েছে একরাশ অন্ধকার। থেমে থেমে নাক টানার শব্দ ভেসে আসছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা। আগুন বিছানায় অবচেতন অবস্থায় শুয়ে আছে। সারা রাতের মধ্যে একবারও আগুনের জ্বর ছাড়েনি। অগত্যা মোম আগুনের কথা অমান্য করে বাধ্য হয়ে শাশুড়ির কাছে ফোন করে ভোর 5টার দিকে। শাশুড়িকে অবগত করে আগুনের অসুস্থতার কথা। আগুনের অসুস্থতার কথা শুনতে পেয়ে মিনা অস্থির হয়ে পড়লেন। রাশিদকে বলতেই তিনি দেরি না করে পরিচিত ডক্টরকে কল করে তাকে সাথে নিয়ে আগুনের ফ্ল্যাটে চলে আসেন। মিনা, ময়ূরী, রাশিদ আসতে পারলেও আয়মান আসতে পারেনি। আসবে কিভাবে? সে তো ঘুমিয়ে কোপকাত, দরজা খুলছেই না। কি খেয়ে ঘুমিয়েছে কে জানে। মিনা মোমকে শান্ত হতে বলছেন, কান্না করতে নিষেধ করছেন, তবুও মেয়েটা কথা শুনছে না। ফুপ্পিয়ে ফুপ্পিয়ে কেঁদেই চলেছে। মিনা হতাশ হয়ে আর কিছু বলেননি। ডক্টর আগুনকে দেখে কিছু ওষুধ দিয়ে সাথে প্রয়োজনীয় কিছু টেস্ট লিখে দেন। বলেছেন দুপুরের মধ্যে যদি জ্বর না ছাড়ে তাহলে সময় করে হসপিটালে গিয়ে টেস্টগুলো করিয়ে ভালো ডাক্তার দেখাতে। তারপর ডক্টর চলে গেলেন। ডক্টরের কথা মতো মিনা দ্রুত খাবার তৈরি করে আনলেন। রাশেদের সহায়তায় আগুনকে উঠিয়ে পেছনে বালিশ রেখে খাটের সাথে হেলান দিয়ে বসায়। ধীরে সুস্থে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেন। মোমকে বলেছেন ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিতে। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। মোম ফ্রেশ হয়নি, কিছু খাইওনি। আগুনের মাথার কাছে ঘাপটি মেরে বসে আছে। জানিয়েছে আগুনে জ্বর না ছাড়া পর্যন্ত কোথাও যাবে না। মিনা আর জোর করেননি। তখন থেকেই মোম আগুনের মাথার কাছে বসে আছে। সকাল 8টার সময় আগুনে জ্বর ছেড়েছে। সারা শরীর ঘেমে একাকার। আগুন আস্তে ধীরে চোখ খুলে তাকায়। আগুনের জ্বর ছেড়েছে শুনে মিনা আর রাশেদ স্বস্তি নিঃশ্বাস ফেললেন। মোমের অধর কোণে দেখা মিলল কিঞ্চিত হাসির ঝলক। মিনা রান্না করছেন, তাকে সাহায্য করছে ময়ূরী। মিনা মোমকে ডেকে পারলে বললেন, তোয়ালে ভিজিয়ে আগুনের সইটা মুছিয়ে দাও।
মাথায় পানি ঢালতে পারলে আরো ভালো হতো। তবে আগুন পানি ঢালবে না। জ্বর হলে কখনো মাথায় পানি ঢালতে চায় না ছেলেটা। আর যদি না পারো তাহলে থাক, তুমি ছোট একটা বালতিতে পানি ভরে রাখো, আমি হাতের কাজটা সেরে আসছি, বাকিটা ময়ূরী সামলে নিতে পারবে। সমস্যা নেই মা, আমি পারবো। আচ্ছা, অসুবিধা হলে আমাকে ডেকো। মোম চলে আসে বেডরুমে, বালতি দিয়ে পানি এনে তোয়ালে চুবিয়ে আগুনের নিকট আসে। আগুন তখন আধশোয়া হয়ে বসে ফোন টিপছে। মোমকে বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে তাকায়। মোম মিষ্টি হেসে বলল, মা বলেছেন আপনার শরীর মুছে দিতে, একটু সোজা হয়ে বসুন তো। মোম বালতিতে চুবানো তোয়ালেটা মুচড়িয়ে পানি ছেড়ে আগুনের কাছাকাছি আসে। আগুন সোজা হয়ে বসলো, বুকের মধ্যে দুহাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, টি শার্টের উপরে শরীর মুছে দেবে? মোম বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল। জি। আগুন বিরক্ত হলো, রাশভারী কণ্ঠে বলল। টি শার্ট না খুলে কিভাবে শরীর মুছে দেবে? মোম থমথমে খেয়ে যায়, শুষ্ক ঢোক গিলে মিনমিন করে বলল, এখন কি এটা আমাকে খুলতে হবে? আপনি একটু কষ্ট করে খুলে দিন না। আগুন বাঁকা হাসলো, গম্ভীর স্বরে বলল, পারবো না, হাত পা ব্যথা করছে। মোমের খারাপ লাগলো। তখন আবেগের ঠেলায় শাশুড়ির কথায় রাজি হয়েছিল, কিন্তু এখন যে তার লজ্জা লাগছে। টি শার্ট খুলতে হবে সে কথা মাথাতেই ছিল না। এদিকে শাশুড়িকে বড় মুখ করে বলে এসেছে সে আগুনের শরীর মুছে দিবে। এখন কি হবে? মোম অসহায় গলায় বলল, হাতে কি খুব ব্যথা? হুম। একটু চেষ্টা করে দেখুন, ঠিক খুলতে পারবেন। আগুনের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, শরীর যেহেতু মুছে দিতে পারবেই না, তাহলে এসেছো কেন? আমি এখন সম্পূর্ণ সুস্থ। এবার যাও এখান থেকে, আমি নিজেকে সামলে নিতে পারবো, কলেজেও যেতে পারবো। মোম আঁতকে উঠল, ভীতু নয়নে চেয়ে ছটফটে গলায় বলল, এই অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন যাবেন? ডাক্তার বলেছেন সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে বেড রেস্ট নিতে। আগুন মিটিমিটি হেসে ভাবলেশহীন গলায় জবাব দিল, বাসায় রেস্টে থেকে কি করব? কেউ তো আর সঠিকভাবে আমার যত্ন আত্তিক করছে না, তার থেকে বরং আমি কলেজেই চলে যাই। আগুন বিছানা থেকে উঠতে নিলে মোম হাত ধরে আটকায়। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। মোম কিঞ্চিত রাগী গলায় বলল, আপনি কোথাও যেতে পারবেন না, আমি যেতে দিব না। কেন যেতে দিবে না? আমি যাবই। মোম গোমরা মুখে বলল, কোথাও যেতে হবে না আপনাকে, আমি আপনার কথা শুনবো। আগুনের মুখ চকচক করে উঠল, কণ্ঠ খাদে এনে প্রশ্ন করল, সত্যি? পরে আবার লজ্জা পেয়ে চলে যাবে না তো? দেখো, আমি কিন্তু তোমাকে জোর করছি না। না, যাব না। দেখি, এদিকে আসুন। আগুন ঠোঁট কামড়ে হাসে, একটু এগিয়ে বিছানার সাইডে আসে। মোম গাল ফুলিয়ে নিজের হাতে আগুনের টি শার্ট খুলে দেয়। তখনই চোখের সামনে ভেসে ওঠে আগুনের ঘন কালো লোমশযুক্ত বুক জমিন। এই বুকটা মোমের নারী সত্তার দুর্বলতার অন্যতম কারণ। ফর্সা গায়ে ঘন কালো লোমশ বুকটা যেন মোমকে উকি দিয়ে ডাকছে। মোম শুকনো ঢোক গিলল, মুহূর্তেই চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। মোমের অবস্থা দেখে আগুনের প্রচুর হাসি পাচ্ছে। মোমকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য হিসিয়ে বলে উঠল, এ কি মোম, তুমি চোখ বুঝে আছো কেন? চোখ খোলো, দেখো আমার বুকে কত ঘাম জমে আছে, ঠান্ডা লেগে যাবে তো। এই বুকটা তোমাকে ডাকছে, আই মিন ঘামগুলো মুছে দেওয়ার জন্য আর কি। আগুন মিথ্যে বলেছে, যদিও ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, তবে সেই ঘাম এখন শুকিয়ে গিয়েছে। এদিকে মোমের অবস্থা বেগতিক, লজ্জায় ভীষণ হাঁসফাঁস লাগছে। পিটপিট করে চোখ খুলে তাকায়। আগুন এবার শব্দ করে এসে ওঠে। মোম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই হাসি। বিয়ের পরে প্রথম আগুনকে এইভাবে হাসতে দেখল। মনে মনে মাশাল্লাহ পড়তে ভুলল না। আগুনের চোখের দিকে তাকিয়ে সরল গলায় বলল, আপনি সব সময় এভাবেই হাসবেন। আপনার হাসিটা খুব সুন্দর, তবে শুধু আমার সামনেই এভাবে হাসবেন, অন্য কোনো মেয়ের সামনে হাসা আপনার জন্য বারণ। সহসা আগুনের হাসিটা মুছে গেল। মৃদু ধমকে বলল, শুধু কথা বলেই যাবে, নাকি আমার শরীর মুছে দেবে? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? মোমের হুঁশ ফিরল, চঞ্চল কণ্ঠে বলল, জি দিচ্ছি। তাড়াতাড়ি। মোম সুন্দর করে আগুনের গা মুছে দিচ্ছে। আগুন ইচ্ছে করে এক হাতে মোমের কোমর চেপে কাছে নিয়ে আসে। নিজের মাথাটা এলিয়ে দিল মোমের কাঁধে।
মোম হক চুকিয়ে যায়। আগুন রাশভারী গলায় বলল, শরীর ভীষণ দুর্বল লাগছে, বসে থাকতে কষ্ট হচ্ছে। মোম ঠোঁট কামড়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, এতক্ষণ তো দিব্যি বসেছিলেন, এখন হুট করেই শরীর দুর্বল লাগছে? একটু আগেই তো বলছিলেন আপনি একাই সব পারেন, কলেজেও যেতে চাচ্ছিলেন, এখন কি হলো?